এই নিয়ে দুজনের কাছ থেকে কথাটা শুনল নবীন। স্ত্রী পারমিতার নাকি কারো সঙ্গে অ্যাফেয়ার চলছে। সব কিছু জেনেও চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই নবীনের। পারমিতাকে কিছু বলতে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। বিয়ের সময়েই দু একজন শুভাকাঙ্ক্ষী বলেছিল তাকে, বড়লোকের বকে যাওয়া আহ্লাদী মেয়েকে বিয়ে না করতে। কিন্তু কী বা করার ছিল নবীনের? পারমিতার বাবা মিস্টার রায় ছিলেন নবীনের বস। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে গোবেচারা বাউন্ডুলে প্রকৃতির নবীনকেই যে কেন জামাই হিসেবে এত পছন্দ হলো তার, সে কথা আজ পর্যন্ত নবীন বুঝতে পারেনি। তবে তখন তার কাছে মিস্টার রায়ের প্রস্তাবটা খারাপ মনে হয়নি। ছোটবেলা থেকে মা বাবার ঝগড়া দেখতে দেখতে ভেতরে ভেতরে কেমন যেন ভেঙে পড়েছিল সে। অফিস ছুটির পর বাড়িতে ফিরতে ইচ্ছে করতো না তার। তাই মিস্টার রায় যখন তাকে ঘরজামাই হওয়ার প্রস্তাব দিলেন, তখন বেশি চিন্তাভাবনা না করে রাজি হয়ে গেছিল সে। তার আগে দু একবার পারমিতাকে দেখেছিল সে। সুন্দরী পারমিতাকে স্ত্রী হিসেবে পাবে বলতে গেলে রাজকন্যা আর অর্ধেক রাজত্ব, এরকম একটা সুযোগ হাতছাড়া করাটা বোকামি হবে বলে মনে হয়েছিল তার। বিয়ের কিছুদিন পর থেকেই নবীন বুঝতে পেরেছিল আসলে বোকাটা সে নিজেই বনে গেছে। পারমিতার মতো মেয়ের সঙ্গে সংসার করা তার মতো ছেলের পক্ষে অসম্ভব। কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তি করার ছেলে সে নয়। বাবা মাকে দেখে দেখে এই জিনিসটাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করে সে। মাও তাকে সবসময় চুপ করে থাকতে বলতো। মা একটা কথা সবসময় বলতো, যে সয় সে রয়, ধৈর্য ধরো, সময় সব ঠিক করে দেবে। পারমিতার অহংকারী উদ্ধত ব্যবহার দেখে সবসময় মার এই কথাগুলোই মনে পড়ত তার। অসীম ধৈর্যের পরীক্ষা দেওয়া শুরু করেছিল সে বিয়ের পর। মনে মনে ভাবত একদিন না একদিন পারমিতা নিজের ভুল বুঝতে পারবে। এরকমভাবেই একদিন তাদের ছেলে রিজু জন্মালো। এখন তার বয়স 8 বছর। কিন্তু পারমিতা একটুও পাল্টায়নি, বরং আগের চেয়েও যেন বেপরোয়া হয়ে গেছে। সংসার, স্বামী, ছেলে, কোনো কিছুর দিকেই খেয়াল নেই তার। বন্ধুবান্ধব, পার্টি, এইসব নিয়ে নিজের ইচ্ছে মতো জীবন কাটাইছে। এখন নবীনের জীবনের একটাই উদ্দেশ্য, ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলা। রিজু যাতে কোনোভাবেই পারমিতার মতো স্বভাব চরিত্র না পায়, সবসময় সেদিকে খেয়াল রাখে সে। সব রকম প্রলোভন থেকে আগলে রাখে তাকে। মিস্টার রায় অনেক দিন আগেই গত হয়েছেন। তার সমস্ত সম্পত্তির মালিক এখন পারমিতা। তার উচ্ছৃঙ্খল জীবনযাপন যাতে রিজুর কোমল হৃদয়ে কোনো খারাপ প্রভাব ফেলতে না পারে, তার জন্য দিনরাত সচেষ্ট থাকে নবীন। যতটা সম্ভব সময় দেয় ছেলেকে। সে জানে এখন পারমিতার অ্যাফেয়ার নিয়ে জলঘোলা করতে গেলে হিতে বিপরীত হবে। কোনো মূল্যেই পারমিতা তার কথা শুনবে না। উল্টে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি করে প্রচণ্ড একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে, যা রিজুর জন্য একেবারেই সুখকর হবে না। চুপচাপ তাই সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখল না নবীন। অসীম ধৈর্যের সঙ্গে নিজের মনকে শান্ত করল সে। একটু বড় হলে রিজুকে একটা ভালো হস্টেলে পাঠিয়ে দেবে ঠিক করে নিল সে। আপনার ছেলে ক্লাসমেট একটা বাচ্চাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আসুন। হঠাৎ একদিন রিজুর স্কুল থেকে ফোন এলো নবীনের কাছে।
খুব অবাক হয়ে গেল সে। মারামারি করার ছেলে তো রিজু নয়। যাই হোক, এখন তো স্কুলে যেতে হবে, কিন্তু নবীনের তো অফিসে এখন অনেক কাজ। পারমিতাকে ফোন করে একবার ছেলের স্কুলে যেতে বলল সে। অসম্ভব, আমি এখন কোথাও যেতে পারবো না। 5-10 মিনিটের মধ্যেই আমার স্পা করতে আসবে, তুমি চলে যাও, পরিষ্কার জানিয়ে দিল পারমিতা। তার কথা শুনে অবাক হয়ে গেল নবীন। কোনো মা কি করে এরকম হতে পারে বুঝে পায় না সে। এদিকে তার হাতে এখন অনেক কাজ। 1 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট জমা দিতে হবে বসকে। বাধ্য হয়ে কলিগ পার্থকে গিয়ে বলল সে সব কথা। পার্থকে মাঝে মাঝেই কাজে সাহায্য করে সে। ঠিক আছে, তুমি যাও, আমি না হয় তোমার কাজটা করে দিচ্ছি, বলল পার্থ। নিশ্চিন্ত হয়ে ছেলের স্কুলের দিকে রওনা দিল নবীন। স্কুলে এসে দেখল প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি ঠিক আছে অংশুমান নামের বাচ্চাটি, কিন্তু তার মা একেবারে রাগে টগবগ করে ফুটছে। কি ব্যাপার রিজু, বন্ধুকে মেরেছিস কেন? ছেলেকে একদিকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল নবীন। ও কি বলেছে জানো বাবা? বলেছে আমার মা নাকি অন্য লোকের সঙ্গে ঘুরে বেড়ায়। চোখ বড় বড় করে বলল রিজু। তার কথা শুনে চমকে উঠল নবীন। ব্যাপারটা সহজ করার জন্য সে বলল, হতেই পারে, মায়ের তো অনেক বন্ধু আছে, হয়তো কারো সঙ্গে কোথাও গিয়েছিল আর সেই সময় ও দেখেছে। না বাবা, ওই রকম নয়, ও বলতে চেয়েছে মার বয়ফ্রেন্ড আছে, তুমি বোঝো না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। রিচুর কথা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায় না নবীন। আজকালকার ছেলেমেয়েরা সব বোঝে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে দিয়ে সরি বলালো সে। অংশুমানের মায়ের কাছে অনেক ক্ষমা চাইল। তারপর ছেলেকে নিয়ে বাড়ির পথ ধরল। মনটা খুব খারাপ হয়ে আছে তার। এত চেষ্টা করেও ছেলেকে এসব থেকে দূরে রাখতে পারল না সে। ছেলেকে বাড়িতে রেখে অফিস গেলেও কাজে আর মন বসাতে পারল না সে। ভাগ্যিস বসের রিপোর্টটা বানিয়ে দিয়েছে পার্থ। রাতে বাড়ি ফিরে ছেলের পছন্দের খাবার বানানোর জন্য কিচেনে ঢুকল নবীন। নুডলসের সঙ্গে চিলি চিকেন খেতে খুব পছন্দ করে রিজু। পারমিতারও এটা খুব পছন্দের। ক্লান্তিতে শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু পরোয়া করল না সে। ধৈর্য হারালে চলবে না। একসঙ্গে বসে প্রিয় খাবার খেতে খেতে রিজুর সামনে একটা হ্যাপি ফ্যামিলির ছবি তুলে ধরাই তার উদ্দেশ্য এখন। কিন্তু হায়, ব্যর্থ চেষ্টা। মা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? নুডলস খেতে খেতেই জিজ্ঞেস করল রিজু। ভ্যাবাচাকা খেয়ে গেল নবীন। এবার নিশ্চয়ই পারমিতা মিথ্যে কথা বলবে, সব কিছু অস্বীকার করবে। কিন্তু নবীনকে অবাক করে দিয়ে নির্বিকারভাবে পারমিতা বলল, হ্যাঁ রে, আছে। তোর বাবা তো কোনো কাজের নয়, তাই ওর সঙ্গে বন্ধুত্ব করা যায় না। ছোট্ট রিজু কি বুঝল জানে না নবীন, কিন্তু তার মনে হলো তার গালে যেন কেউ থাপ্পড় মারল। ছেলে ঘুমিয়ে পড়তেই জীবনে প্রথমবার ধৈর্য হারালো সে। পারমিতার সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল তার। এত নির্লজ্জ তুমি, ছেলের সামনে পর্যন্ত এসব কথা বলছো? চিৎকার করে উঠল নবীন। কেন, ছেলের সামনে না বলার কি আছে? একদিন না একদিন তো ও জানতেই পারবে যে ওর বাবা কত বড় অপদার্থ। না দমে বলল পারমিতা। এরপর বেশ কিছুক্ষণ ঝগড়া চলল নবীন আর পারমিতার মধ্যে। তার কাজ নিয়ে কেউ কোনো কথা বলবে, এটা পারমিতার একেবারে বরদাস্ত নয়।
সেই রাতেই নবীনকে বাড়ি থেকে বার করে দিল সে। বেচারা নবীন রাতের অন্ধকারে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর মা বাবার কাছে চলে এলো। এত রাতে তাকে দেখে খুব অবাক হয়ে গেল তার মা। বাবা মুখ বাঁকিয়ে বলল, অপদার্থ। পরদিনই ফোন করে পারমিতা জানিয়ে দিল নবীনকে ডিভোর্স দিতে চাইছে। ছেলের জন্য মন কেঁদে উঠল নবীনের। পারমিতার কাছে অনুনয় বিনয় করল সে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ছেলের সঙ্গে দেখা করতে পারবে তুমি, কিন্তু একটা শর্ত, আমার সম্পত্তির কোনো ভাগ চাইবে না। কড়া গলায় জানিয়ে দিল পারমিতা। রাজি হয়ে গেল নবীন। ছেলেকে দেখতে পাবে, এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই তার। ঠিক 2 দিন পর অফিসে গিয়ে নবীন জানতে পারল নতুন একজন জয়েন করেছে তাদের ডিপার্টমেন্টে। নতুন প্রজেক্টটা সেই লিড করবে। খবরটা শুনে মাথা ঘুরে গেল নবীনের। এতদিন ঠিক ছিল, মানে সবাই জানতো যে নবীন প্রজেক্টটা লিড করবে। প্রাথমিক কথাবার্তা হয়ে গেছিল, কিন্তু অফিসিয়ালি ব্যাপারটা ঘোষণা হয়নি। 2-1 দিনের মধ্যেই সেই প্রসেস শুরু হওয়ার কথা। হঠাৎ তড়িঘড়ি করে নতুন লোক নেওয়া হয়ে গেল কেন বুঝতে পারল না নবীন। কিছুক্ষণ পর বস ডেকে জানালেন নতুন যে প্রজেক্টটা এসেছে তার জন্য কোনো নতুন মুখ, একেবারে ফ্রেশ আইডিয়া এক্সপেক্ট করছেন ডাইরেক্টর। তাই এই নতুন নিয়োগের সিদ্ধান্ত। কোনো কথা বলতে পারল না নবীন। নতুন ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন পর্যন্ত রেডি করা হয়ে গেছে তার। এরকম সময়ে সবচেয়ে বড় কথা, এই প্রজেক্ট লিড করার পর প্রমোশন পেতে অনেক সুবিধে হতো তার। হতাশ লাগলো নবীনের। কিছুক্ষণ পর পার্থ এসে জানালো বড় সড়ো কারো সুপারিশে এসেছে নতুন লোকটা। মন খারাপ হলেও উদ্যম হারালো না নবীন। এবার না হোক, একদিন না একদিন তাকে প্রমোশন দিতেই হবে। এমন কাজ করবে সে যে বাধ্য হবেন বস। শুধু একটু ধৈর্য ধরতে হবে। সপ্তাহখানেক পর নবীন জানতে পারল আর কেউ নয়, তার স্ত্রী পারমিতাই সুপারিশ করেছে রণজয় নামে লোকটির জন্য। অনেক কিছু করেছিলেন পারমিতার বাবা এই কোম্পানির জন্য, তাই এখন পারমিতার এই অনুরোধটুকু ফেলতে পারেননি ডাইরেক্টর। এই রণজয়ই যে পারমিতার বয়ফ্রেন্ড সেটা বুঝতে আর বাকি রইল না নবীনের। তার জায়গায় নিজের বয়ফ্রেন্ডকে বসিয়ে তাকে শাস্তি দিতে চাইছে পারমিতা। ধৈর্য ধরো, সময় সব কিছু ঠিক করে দেবে। মায়ের বলা কথাগুলো মনে পড়ল নবীনের। ধীরে ধীরে নিজের মনকে শান্ত করল সে। আজ রিজুর সঙ্গে দেখা করতে যাবে। সেই কথা চিন্তা করতে করতে আবার নিজের কাজে মনোনিবেশ করল সে। এদিকে জয়েন করে রণজয় সবার উপরে ছড়ি ঘোরাতে শুরু করলো। 2 দিনের মধ্যেই নবীন বুঝে গেল লোকটার ভেতরে কিচ্ছু নেই, শুধু ওর থেকে ম্যানেজ করে চালানোর চেষ্টা। 2টো জুনিয়রকে অভিযোগ করতেও শুনল সে। তাদের কাজের ক্রেডিট এর মধ্যেই নিয়ে নিয়েছে রণজয়। নবীনের কাছে এসে তাকে ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন বানাতে নির্দেশ দিল রণজয়। নবীন যে অলরেডি সেটা বানিয়ে রেখেছে তা আর জানালো না। তার এত সুন্দর কাজটা যদি ওই লোকটা নিজের বলে চালিয়ে দেয়। সেদিন রাতে একসঙ্গে খেতে বসেছে নবীন আর তার বাবা। কি রান্না হয়েছে এটা বলে তরকারির বাটিটা হঠাৎ একদিকে ছুঁড়ে ফেলে দিল নবীনের বাবা। সঙ্গে স্ত্রীকে 2-4টে গালিও দিয়ে দিল। ঘরের চারদিকে তরকারি ছড়িয়ে ছিটিয়ে পড়ল। নবীন খেয়াল করল
মুহূর্তের জন্য বিরক্তি, দুঃখ, হতাশা সব কিছু মেশানো একটা অভিব্যক্তি খেলে গেল মায়ের মুখে। পরক্ষণেই উঠে গিয়ে সব পরিষ্কার করতে লেগে গেল মা। রাগে হঠাৎ ব্রহ্মতালু জ্বলে গেল নবীনের। চেয়ার ছেড়ে তেড়ে গেল সে বাবার দিকে। ছুটে এসে তার হাত টেনে ধরল মা। ধৈর্য ধর নবু, শান্ত হ। মায়ের কথা শুনে নিজেকে সংযত করে নিল নবীন। তারপর অসহায় ভঙ্গিতে হাওয়ায় ঘুষি ছুঁড়ে সেখান থেকে চলে গেল নিজের ঘরে। হঠাৎ তার এক অদ্ভুত উপলব্ধি হলো। আচ্ছা, সত্যি কি ধৈর্যের ফল পাওয়া যায়? মা কি সারা জীবনে পেয়েছে সেই ফল? সে তো কত আশা করেছিল ধীরে ধীরে একদিন পারমিতা পরিবর্তন হবে। হয়েছে কি? আজ সে ধৈর্য ধরছে, একদিন না একদিন তার প্রমোশন হবে। সত্যিই যদি না হয়? এমনও তো হতে পারে তার কাজ দেখিয়ে এই রণজয় আরও উপরে উঠে গেল। এরকম তো হামেশাই হয়। না, আর ধৈর্য ধরবে না নবীন। যা করার এখনই করবে সে। সময়ের ওপর কিংবা অদৃষ্টের ওপর সব কিছু ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না। মনে মনে প্ল্যান করে নিল নবীন। 2 দিন পর ঠিক সকাল 10:30টায় ক্লায়েন্ট অফিসে এসে পৌঁছালো। মেল করে ডেকে পাঠানো হয়েছে তাদের। এত তাড়াতাড়ি ডাক পেয়ে খুব খুশি তারা। কিন্তু যে প্রেজেন্টেশন দেবে তারই কোনো হদিশ নেই। 10:30 বেজে গেলেও অফিসে আসেনি রণজয়। ফোনও ধরছে না। রেগে গেলেন ডিরেক্টর। অগত্যা তার বানানো প্রেজেন্টেশন সবার সামনে দেখাতে শুরু করলো নবীন। সব কিছু দেখে দারুণ ইমপ্রেসড হলো ক্লায়েন্ট। ডিরেক্টরও খুব খুশি। নবীনের উপর বরাবরই তার ভরসা ছিল। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন তিনি, নবীনই এই প্রজেক্ট লিড করবে। এদিকে হসপিটালে পারমিতাকে নিয়ে তখন নাস্তানাবুদ অবস্থা রণজয়ের। কাল রাত থেকে ক্রমাগত বমি আর পায়খানা হয়ে যাচ্ছে তার। যদিও ডাক্তার দেখছে, কিন্তু রণজয়কে কোথাও যেতে দিচ্ছে না পারমিতা। তার কেবিনেই বসে আছে রণজয়। কিছুক্ষণ পর ভিজিটিং আওয়ার শেষ। আর কিছুতেই থাকা যাবে না বলে অনেক কষ্টে নার্স তাকে বার করেছে। হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি গিয়ে রেডি হয়ে দুপুরের দিকে অফিসে পৌঁছালো রণজয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আসলে কার্যসিদ্ধির জন্য আঙুল বাঁকাতে হয়েছে নবীনকে। কাজের মেয়েটাকে টাকার লোভ দেখিয়ে পারমিতার খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছিল সে। অনেক সহ্য করেছে সে পারমিতার পায় তারা। ক্লায়েন্টকে হঠাৎ মেল করে ডাকার প্ল্যানটাও তারই। রণজয় এ ব্যাপারে কিছুই জানত না। এর প্রায় 6 মাস পরের ঘটনা। পারমিতাকে মদ্যপ অবস্থায় একটা বারে দেখা গেছে বলে একজনের থেকে জানতে পারল নবীন। নেশার ঘোরে সে নাকি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। রণজয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তার। নবীনের অফিস ছেড়েও চলে গেছে রণজয়। আর প্রমোশন পেয়ে ডিপার্টমেন্টের হেড হয়েছে নবীন। ডিভোর্স হয়ে গেছে তার আর পারমিতার। কোর্টে সবার সামনে জোর গলায় জানিয়ে দিয়েছে রিজু, বাবার সঙ্গেই থাকবে সে। পারমিতাও বিরোধিতা করেনি। বাচ্চার ঝামেলা নিতে কোনো দিনই তার ভালো লাগে না। ছেলের সঙ্গে খুব আনন্দেই দিন কাটছে এখন নবীনের। রিজুর দেখাশোনা করত যে মহিলা, তার থেকে জানতে পারল নবীন পারমিতা আজকাল খুব একটা বাড়ি থেকে বেরোয় না। একাকিত্ব আর হতাশা একটু একটু করে গ্রাস করছে তাকে। সব কিছু শুনেও নিরুত্তাপ হয়ে থাকল নবীন। আর সে পারমিতার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারবে না। আর নিজের ধৈর্য বা সহনশক্তি অপাত্রে দান করবে না সে।